বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অ্যাম্বাসাডর হুমায়ুন কবির, আমার ডানের রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। শেষ পর্যন্ত জুলাই সনদ হলো, এখন সেটার আইনি ভিত্তি নিয়ে কথা হচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কথা, কিন্তু নানান দল নানান বিষয়ে নানান আলোচনা করছে। সো আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু বুঝতে চাই যে সামনের এই কয়েকটি মাস আপনারা বাংলাদেশের জন্য কেমন দেখেন অ্যাম্বাসাডর হুমায়ুন কবির? ধন্যবাদ। কতটা চ্যালেঞ্জ দেখেন, কতটা আশাবাদ আছে? আমি জানি আশাবাদের কথা বললেই বলবেন যে আমরা তো আশাবাদী থাকতে চাই, আশাবাদী করতে চাই, বাট রিয়েল পিকচারটা আসলে কি? না, এখানে দুটোই আছে। যেমন ধরেন, আসলে তো এটা ঠিক যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং যে কোনো ট্রানজিশনে কিন্তু পেইন থাকবে, এর মধ্যে ভালো কিছুও থাকবে। তো আমরা এখনো পর্যন্ত এই পেইনের জায়গাটা আমরা অতিক্রম করছি বলে আমার ধারণা। কারণ এই জুলাই সনদটা নিয়ে ধরেন, এটা নিয়ে 30টা দল এসেছিল, 25টা স্বাক্ষর করেছে, পরে একটা করেছে 26টা, 4টা দল করেনি, আবার বাইরে যারা আছে 5 দল তারাও করেনি। বাট না করলেও আমার ধারণা কেউ কিন্তু এটার গুরুত্বটা নাই কথা বলেনি। তারা স্বাক্ষর করেনি, কিন্তু তারা এই যে একটা সমন্বিত অবস্থান এবং রাজনীতিকে বাংলাদেশের এই উত্তরণ প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ প্রক্রিয়ার জন্য এটা একটা ইতিবাচক ধাপ, এটা মোটামুটি স্বীকার করেছে। এবং এমনকি এনসিপিও কিন্তু বলছে না যে তারা এটা করবে না, তারা কিছু পদ্ধতিগত বিষয়টা বলছে। আজকে বোধহয় দেখলাম তারা বলছে তারা সাংবিধানিক তারা গ্যারান্টিটা চাচ্ছে। এবং তাদের কথা যে একেবারে অযৌক্তিক তাও তো না। বাংলাদেশে আমরা 90-তে 3 দলীয় 3 জোটের রূপরেখা তো আমরা দেখেছি, 3 জোটের রূপরেখা দেখেছি, কিছুই প্র্যাকটিক্যালি বাস্তবায়িত হয়নি। তো এখন সেই অভিজ্ঞতার আলোকে যদি তারা বলেন যে আমরা কি করে নিশ্চিত হই যে এখানে যেটা স্বীকৃত হলো সেটা পরবর্তীতে বাস্তবায়িত হবে, এই গ্যারান্টিটাই তারা চাচ্ছেন আমার ধারণা। এবং আমার মনে হয় যেটুকু শুনতে পাচ্ছি বা যেটুকু বুঝতে পারছি, সরকারের দিক থেকেও যদি তারা আগামী নির্বাচনে গণভোট এবং নির্বাচন দুটোকে যদি একসাথে, যেটা সকলেই প্রায় এগ্রিড এই মুহূর্তে, সেটা জামাত বলেছে তারা নভেম্বরেই চায়, হ্যাঁ সেটা তারা চাচ্ছে। কিন্তু এটাও আছে যে মনে এটা পোস্টারিং হচ্ছে, কিন্তু ইভেনচুয়ালি যদি একসাথেও হয় তাহলে তো তার জন্য একটা আপনার লিগ্যাল বেসিস লাগবে, সেটা গভর্নমেন্টের দিক থেকে একটা পলিসি ডিক্লারেশন লাগবে, সেটা রাষ্ট্রপতির আদেশ, প্রধান উপদেষ্টার আদেশ, যে কোনো একটা আদেশ লাগবে। এবং সেটা যদি হয় আমার ধারণা দেন এনসিপি উইল পারহ্যাপস। এনসিপি তো রাষ্ট্রপতিকে স্বীকারই করে না, সেটা তো আমরা জানি, কিন্তু তারা বলেছে যে রাষ্ট্রপতির কোনো আদেশ তারা মানবে না। সেটা অনেক রাজনীতিতে তো অনেক কথাই হয়, কিন্তু আপনাকে রাষ্ট্রীয় কাঠামোর, আপনি যদি রাষ্ট্রীয় কাঠামো মানেন তাহলে সেখানেও বিষয় আছে। কারণ উনি ছাড়া তো আর কেউ অর্ডিন্যান্স বা এই ধরনের আদেশ দেওয়ার সক্ষমতা বা ক্ষমতা রাখেন না। তো কাজেই সেটা আমি হলে আমার ধারণা এনসিপি আসবে। এবং এসে গেলে মোটামুটি একটা ধাপ হলো যে রাজনৈতিক বিবর্তন বা রাজনীতির যে পলিটিক্যাল ট্রানজিশনটা, এটা পদ্ধতি নিয়ে বা এই কাজটা নিয়ে আমরা মোটামুটি একটা সহমতে আসলাম। এবার আসবে নির্বাচন। এখন নির্বাচন ধরেন, যদি নির্বাচন এবং যেটা বলছে যে সংসদ এবং গণভোট বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই দুটোকে যদি একসাথে করে ফেলা হয় তাহলে তো নির্বাচনে আর কোনো বিতর্ক থাকবার জায়গা দেখছি না। এখন অন্য প্রক্রিয়াগত বিষয় যেগুলো আছে, যেমন বিএনপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্টের মোডে আসতে হবে। তা আমার মনে হয় যে এটা সম্ভব, এটা খুব অসম্ভব কোনো দাবি না। আর নির্বাচনে সবাই অংশগ্রহণকে সুনিশ্চিত করতে হলে সরকারের দিক থেকে এইরকম একটা নিরপেক্ষ অবস্থানও প্রয়োজনীয় বলে আমার ধারণা। তো কাজে সেটা যদি হয়, সকল দলগুলো যদি অংশগ্রহণ করে নির্বাচনে কি কি বিষয় নিয়ে, যেমন
সংসদ এবং গণপরিষদ এই দুটো যদি থাকে তাহলে বিষয়বস্তু নিয়ে সহমত, প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই জুলাই সনদের মধ্য দিয়ে একটা সহমতের জায়গা তৈরি হচ্ছে। সরকার যদি নিরপেক্ষভাবে নির্বাচনটা করে দেয়, সকলের অংশগ্রহণটা সুনিশ্চিত করতে পারে, তাইলে আমার মনে হয় যে একটা ট্রানজিশন সুযোগ তৈরি হবে। সমস্যাটা যেটা আসতে পারে সেটা হচ্ছে নির্বাচনের পরে যারাই সরকার গঠন করুক, এই অ্যাসপিরেশন যেটা জেনারেশন অ্যাসপিরেশন যেটা তৈরি হয়েছে, এই অ্যাসপিরেশনটাকে বা এই সাধারণ মানুষের এই প্রত্যাশাটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটা আপনি সনদের বাস্তবায়ন একরকম, আর মানুষের বাস্তব জীবনের চাহিদাটাকে মেটানো সেটা কিন্তু আরেক রকম। একটা দৃষ্টান্ত যদি দেই, যেমন ধরেন, এটা আমার নেপালের অভিজ্ঞতা থেকে বলছি। নেপালে 2006 সালে মাওয়িস্ট ইনসার্জেন্সি উত্তর যে রাজনীতিটা শুরু হয়েছিল, যেখানে দেউবা, ওলি, প্রচণ্ড, এরা কিন্তু তখনকার হিরোস ছিল। তো তারা, মানুষ মনে করেছিল যে মাওয়িস্ট আন্দোলনের পরে তারা ন্যায্যতা, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, সমতা, এগুলো নিয়ে তারা খুব কাজ করবেন, কিন্তু শেষ পর্যন্ত কাজ হয়নি বলেই কিন্তু আপনি এই জেনজি আপনার যেটা দেখলাম, এরা রাস্তায় নেমে এসে দুদিনের মধ্যে সবাইকে, মানে ক্ষমতা তো পরিবর্তন হলোই, লোকজনকে নাজেহাল পর্যন্ত করে ছেড়ে দিয়েছে। এবং ইতিমধ্যে প্রচণ্ড ঘোষণা দিয়েছেন যে আমি আর দলের প্রধান নাই, তরুণ প্রজন্ম তোমরা ডিসাইড করো। কংগ্রেসে রিকুইজিশন নোটিশ দিয়ে দেউবাকে বলেছে যে তোমাকে এখন একটা কনভেনশন করতে হবে, অর্থ হচ্ছে তুমি বিদায় এবার। এখন শুধু ইউএমএল এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু আমার ধারণা তারাও পরিবর্তনটাকে গ্রহণ করা ছাড়া উপায় থাকবে না। তো কাজেই বাংলাদেশের জন্য যেটা আসবে, এখন রাজনৈতিক ব্যবস্থায় বা রাজনৈতিক দলগুলোর ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন যদি না আসে, তাহলে আগামীতে এই তরুণ প্রজন্মকে আপনি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, বা তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, সেখানে কর্মসংস্থান বলেন, তাদের ভবিষ্যৎ বলেন, বিনিয়োগ বলেন, এগুলো কিভাবে সূচিত হবে? কারণ এগুলো সবগুলোর প্রিকন্ডিশন হচ্ছে রুল অফ ল এবং ফেয়ারনেস, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। এখন এই কাজগুলো কিন্তু আমাদের রাজনৈতিক কাঠামোর জন্য এগুলো খুব একটা পরিচিত বিষয় নয়। কাজে এই কাজগুলো সম্পন্ন করতে হলে এই রাজনৈতিক সংস্কৃতির বড় পরিবর্তন দরকার হবে। তো সেটা দ্বারা কতটা করতে পারবেন, যদি পারেন সফল হবেন, যদি না পারেন তাহলে কিন্তু আবার সামনে জটিলতার একটা আশঙ্কা থেকেই যাবে। ধন্যবাদ জিল্লুর ভাই। আমি একমত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যারের সাথে। আমার প্রথমে আপনি শুরু করেছেন যে এনসিপির কথাটা এখানে আসছে আর জুলাই সনদের নিয়ে, তাদের লজিক থাকতেই পারে, কিন্তু মনে করুন যে রাজনীতির সাথে যাতে সম্পৃক্ততা নেই, আপনার নেই, আমার নেই, স্যারের নেই, তো দেশের স্বার্থ যাতে আমরা এখানে আছে, চিন্তা দেয়, আমাদের চিন্তা দেয়, পীড়া দেয়। একটা জিনিস আমার এখানে আফসোস হলো, হ্যাঁ, যে কোনো রেভলিউশনের পর ট্রানজিশন হয়, এবং ট্রানজিশনটা কোনো দিনই সহজ না, ঠিকই কথা, এটা পেইনফুল, নো পেইন নো গেইন বলে ইংরেজিতে একটা প্রবাদ আছে। তো আমি যখন এনসিপিকে চোখের সামনে দেখি, আমার মধ্যে একটা কথাই ঘুরে, আমি আশা করি আমি ভুল প্রমাণিত হব, কিন্তু আপাতত চোখের সামনে যে তথ্য প্রমাণ দেখছি মনে হচ্ছে না যে জার্নি ফ্রম হিরো টু জিরো। কেননা ওরা যেই প্রথম দিকে অগস্ট 5, 2024 সালের দিকে যখন আসছিল, এটা তারুণ্যের নেতৃত্ব ছিল। আমি বলছি না যে শুধু তাদের দ্বারাই এই একটা আন্দোলনটা সাধিত হয়েছে বা এই উত্থানটা সাধিত হয়েছে, বা বিপ্লবী বলেন, কিন্তু এদের মধ্যে যখন হচ্ছে এখানে সরকারের মধ্যে তারা যে সম্পৃক্ততা হলো, এটাও একটা, আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের এখানে একটা, এটা হচ্ছে বোল্ড মুভ, এটা এক্সপেরিমেন্টের মতো। কিন্তু সমস্যা হচ্ছে এত মিডিয়া স্ক্রুটিনি হয়ে গেল, এত ইনফরমেশন সবার সামনে অ্যাভেলেবল হয়ে গেল, এবং আপনি যখন এখানে ক্ষমতার কেন্দ্রবিন্দু আপনি চলে যাচ্ছেন, এবং যখন একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ হয়ে যাচ্ছেন, আপনি যখন একটা স্বার্থান্বেষী মল হয়ে যাচ্ছেন, তখন হচ্ছে কি আপনার এবং আপনার উপর যখন অনেক লোকের উপর যে আশা আকাঙ্ক্ষা যখন হচ্ছে আকাশচুম্বী হয়ে যায়, আপনার যখন এক্সপেকটেশনস এখানে হচ্ছে স্কাই হাই হয়ে যায়, তখন কিন্তু একটি শুধু এখানে পরিণতি হবে, সেটা হচ্ছে যে আশাভঙ্গ। আশাভঙ্গটাই হয়েছে। আমি বলছি না যে বাকি রাজনৈতিক দলগুলো যে খুব ভালো করেছে ওর তুলনায়, কিন্তু এনসিপির উপরে অনেক বেশি আমাদের হয়তো বা জাস্টিফাইডভাবে বা আনজাস্টিফাইডভাবে আমাদের হয়তো বা এক্সপেকটেশন ছিল। তো এবং এনসিপির যারা হচ্ছে যে মূল ভোট ব্যাংক যেটা আছে, যে তরুণ যারা আছে,
তরুণদের কাছে কিন্তু এনসিপি টানতে পারে নাই। আপনি বলুন কিভাবে, এখন তো নির্বাচন হয় নাই, এটার জন্য হচ্ছে বেশি দূর দেখতে হবে না। আপনি যদি এখন যদি আপনি এই আমাদের সাম্প্রতিককালে সরকারি বিশ্ববিদ্যালয় যে ঢাকা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার রাজশাহী, চিটাগং বিশ্ববিদ্যালয়, এখানে দেখুন সবচেয়ে বেশি এখানে লাভবান হয়েছে যে জামাতের সমর্থিত যেখানে বা শিবির সমর্থিত যেখানে এই সংগঠনটি যেগুলো আসছে বা যারা প্রার্থী আসছে, তার মানে এটা কি, যেটা এনসিপি ন্যাচারাল কনস্টিটিউয়েন্সি ছিল ওখান থেকে কিন্তু এখানে হচ্ছে আপাতত, আমি বলছি না যে এই বিশ্ববিদ্যালয় নির্বাচনটাই হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ট্রায়াল রান, কিন্তু এটা হচ্ছে অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনের মধ্যে একটা ডেমোগ্রাফিকের মধ্যে একটা মাইন্ডসেট হতে পারে এটা প্রোটেস্ট ভোট, হতে পারে হচ্ছে যে নানানগুলো ইনস্টিটিউশনাল ফ্যাক্টরসের জন্য এখানে ছিল। আওয়ামী লীগের আমলে ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতেই দেওয়া হয় নাই, শিবিরে এখানে বা জামাতে এখানে হচ্ছে যে ওরা স্ট্র্যাটেজিটা চেঞ্জ করেছে, ট্যাকটিক্যালি ওরা হচ্ছে আওয়ামী লীগের ভিতরে যেটা বলা হচ্ছে যে ছাত্রলীগের ভিতরে ওরা ঢুকে গেছিলো, ক্যাম্পাসে ওরা কাজটা ছাড়ে নাই। তো একদিকে এখানে এনসিপির দিকে এখানে হচ্ছে যে এক ধরনের ওদের মধ্যে আমি বলবো যে এক্সপেকটেশনসের ভার, দুই হচ্ছে যে নানান ওখানে উপদেষ্টা বা শীর্ষস্থানীয় নেতাদের এখানে হচ্ছে অনেক সময় বেফাসে কথাবার্তা বলা, এবং হচ্ছে হ্যাঁ আমি বলতে পারি যে ম্যাচুরিটি নাই। আপনি বলতে পারেন যে এখানে যে অনেক হচ্ছে যে এস্টাবলিশ পলিটিশিয়ান যারা আছে, রাজনীতি যারা আছে, প্রবীণ রাজনীতি, তারাও তো অনেক বেফাস কথা বলে দেন, কিন্তু তাদের আমার মনে হয় যে তাদের একটু কিছু গ্রুমিং হওয়া উচিত ছিল, ওভারসাইট হওয়া উচিত ছিল, এবং আরও বেশি এফেক্টিভ হতে পারতো যদি একটা দুইটা বছর ওরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতো, পলিটিক্যাল পার্টি হিসেবে। যদি পরে যেমন আপনার যদি আপনি দেখেন পিটিআই, পাকিস্তানের তেহরিকে ইনসাফ, প্রথমে কিন্তু প্রেশার গ্রুপ হিসেবে ছিল, তো প্রেশার গ্রুপ থেকে এখানে পলিটিক্যাল পার্টি হতে এটা ওরা বোধহয় ভালো কাজ করতো। আমি এখানে একে একে যাচ্ছি আপনার নির্বাচন এখানে, কিন্তু পিটিআইয়ের কথা দিয়ে যেখানে আসলাম, কিন্তু পিটিআই কিন্তু পরে আবার প্রেশার গ্রুপ থেকে কিন্তু প্রথম একটা দুইটা নির্বাচনে খুব বাজেভাবে পারফর্ম করার পর ওদের একটা ক্যারিসমেটিক লিডার মানে ইমরান খানের নেতৃত্বে পার্টিটা কিন্তু ব্রড বেস একটা সাপোর্ট হয়েছে। আচ্ছা, আপনি এখন বাকিগুলোতে যান, আওয়ামী লীগ তো এখন আপাতত হিসাবের বাইরে। আমি বলছি যে এখানে ওদেরকে এখানে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপাতত ওদের অ্যাক্টিভিটিজের উপর ব্যান করা হয়েছে। জাতীয় পার্টিরও এখন হচ্ছে যে ওদেরও হচ্ছে তথই বলছো এখানে যে এখানে আমরা যখন দেখলাম জাতীয় পার্টির অফিসের উপরে যে আক্রমণটা হলো, তো এটা হচ্ছে ইট রিংস এখানে। তো এখন মাঠে আছে কারা, একটি হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে জামাতকে দেখে মনে হচ্ছে মোর কনসলিডেটেড অন পেপার। কেন, এক হচ্ছে যে বহু বছর ধরে ওরা হচ্ছে একটা অবজেক্টিভে কাজ করছে, যে তাদের ভার্সন অনুযায়ী ওরা পলিটিক্সে যাবে, যেখানে ধর্মকে ওরা ব্যবহার করে। এবং ওদের দুই নম্বর হচ্ছে যেটা আপনি দেখবেন হচ্ছে যে ওরা হচ্ছে বিএনপির সাথে সংশ্লিষ্ট যারা নেতাকর্মী আছে তাদের চাঁদাবাজি কাহিনীটা ওরা খুব বেশিভাবে হাইলাইট করেছে, যাতে দেখিয়েছে যে দুর্নীতির সাথে ওরা অনেক দূরে আছে। তো এক ধরনের একটা ইমেজ একটা বিল্ড করেছে। এটা কি ইলেকশনে ট্রান্সলেট করবে নাকি এটা পরের বিষয়। বিএনপির মধ্যে যেটা হচ্ছে যে মাঠ গুছানোটা এবং বিএনপি একটা ডিসাইসিভনেসটা এখনও আপাতত আমার মনে হচ্ছে যে একটা বৃহৎ রাজনৈতিক দল, একটা পুরানো রাজনৈতিক দল হিসাবে এখনও ওই মোমেন্টামটা দেখা যাচ্ছে না। এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যদি এখন আসি, নির্বাচনটা দেওয়ার সময় অনেক দিন ধরে দেখা গেল হচ্ছে যে এখানে হচ্ছে যে মানে ইন্টারিম গভর্নমেন্ট বা হচ্ছে অভ্যন্তরীণ মানে অন্তর্বর্তী সরকারের প্রথমে নির্বাচন নিয়ে ধোঁয়াশা করাটা, যেটা নিয়ে মানুষের মধ্যে অহেতুক এখানে হচ্ছে একটা কনফিউশনটা করা। আর তারপর দুই নম্বর হচ্ছে যে এনসিপির উপরে হচ্ছে যে ওই আওয়ামী লীগের বিখ্যাত ফর্মুলা যখন ছিল যে জাতীয় পার্টির লোকরা তাদের এখানে কোয়ালিশনও ছিল আবার বিরোধী দলও ছিল, অনেকটা একই রকম এখানে ছিল। এটা কেমন যেন এখানে কোনো ফায়ার ওয়াল নাই। তো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এখানে হচ্ছে যে কিছু কিছু জায়গায় ওদের যে ডিসঅ্যাপয়েন্টিং যে পারফরমেন্স আছে বা হতাশাজনক যে পারফরমেন্স আছে সেটা কিন্তু এনসিপিকে এটা মানে এটা এফেক্ট করেছে। আর বিএনপির জন্য আমার মনে হয় যে বিএনপির এখন একটা ওদের সবচেয়ে ক্রাইম নিড অফ দ্য আওয়ার, এটা আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশ হিসাবে, যে ওদের নেতারা হয়তোবা অর্গানাইজ করছে, কনসলিডেট করছে, কিন্তু ওদের মোমেন্টাম যেটা হওয়ার কথা ছিল, যদি বিএনপি যদি অ্যাক্টিং প্রেসিডেন্ট পাবলিক পারসেপশনটা হচ্ছে যে তারেক রহমান যিনি আছেন উনি যদি ওনার নিশ্চয়ই ব্যক্তিগত কারণ থাকতে পারে, এখানে নিরাপত্তাজনিত কারণ, অনেক কিছুই তো এখানে আসছে এখানে সামনে, এখন কোনটা সত্য কোনটা মিথ্যা উনি ভালো বলতে পারবেন। এটা যদি এখানে হচ্ছে যে জেনারেল ক্যানট বি অ্যাবসেন্ট ফ্রম দ্য ব্যাটলফিল্ড। উনি ওনার টাইমিংটা চুজ করবে, কিন্তু আমার মনে হয় যে ওনার যে মাঠ কর্মীরা তারা আরও বেশি উজ্জীবিত হতে পারতো, তোমার একটা সেন্ট্রাল একটা ডিরেকশন হতো, আমার কাছে এটাই মনে হচ্ছে।
এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যদি এখানে ছেড়ে দিচ্ছি, এখানে সামনে যেই আসবে ধরে রাখি যে দেশের ভালো হয় যদি নির্বাচন যথাসময় হয়ে যায় এবং নির্বাচনটা ট্রান্সপারেন্ট হয়, স্বচ্ছ হয়, নির্বাচনটা এখানে হচ্ছে নিরপেক্ষভাবে এখানে ইমপ্লিমেন্ট করা হবে, নির্বাচন ব্যাপারে প্রশ্নবিদ্ধ না হয়, কারণ এটা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যতের সাথে অন্তর্নিহিত। কিন্তু সামনের যে সরকার আসবে, যেই আসবে, এটা যদি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসে, কোয়ালিশন গভর্নমেন্ট নিয়ে আসে, যেটা উনি বললেন, সামনে দুর্দিনটা কিন্তু আমাদের অনেক আছে। অর্থনীতি এখানে যে মন্দা, সেটা কিন্তু কাটি না। IMF এর যে 8টি বৃহৎ যে আপনার হচ্ছে দেনাদার যেটা আছে, বা এখানে হচ্ছে আছে, বা এখানে 8 লার্জেস্ট এখানে যে ডেটার, এর মধ্যে বাংলাদেশ 8ম। এবং IMF এর কিন্তু এখন শর্তগুলো আমাদের উপর আরও শক্তভাবে বাড়ছে। তারপর হচ্ছে পরে যে সুযোগ দেন ভূ রাজনৈতিক খেলার মধ্যে কিন্তু আমরা এখন যুক্তরাষ্ট্র, ভারত, আগেই ছিল চীন ছিল, নতুন এন্ট্রেন্ট চলে আসে পাকিস্তান। এই 4 জনের চাপের মধ্যে এবং অর্থনৈতিক যে এখানে মন্দা আছে এবং আপনার সুশাসন কি রকম হতে পারে, ইয়াং জেনারেশনের মধ্যে যে এক্সপেকটেশন আছে, সেইগুলো কিন্তু চাপে এখানে ফেলবে। আপনার কাছ থেকে অ্যাম্বাসাডর হুমায়ুন কবির, একজন কূটনীতিক এবং এখন তো আপনি মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তরুণদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। 1 বছরের বেশি সময় গেল এই সরকারের, মানুষ আসলে কিভাবে দেখছে, কিভাবে নিচ্ছে, মানুষ কতটা আশাবাদী? এই যে নির্বাচন হবে কি হবে না, সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন। অনেকেই আমার অনুষ্ঠানে যারা আসেন তারা বিভিন্ন সময় বলেন যে মানুষ তাদেরকে প্রশ্ন করে নির্বাচন হবে তো। সো আমি আপনার কাছে যেটা বুঝতে চাই যে আসলে আপনি নির্বাচনটা কেমন দেখেন, বা একটা নির্বাচনের জন্যে কতটা প্রস্তুতি নেওয়া আছে। এখানে একটা হচ্ছে ডোমেস্টিক প্লেয়ার যারা আছেন, পলিটিক্যাল পার্টিগুলো, তাদের ভূমিকা খানিকটা পারভেজ আলাপ করলেন দল ধরে ধরে। আওয়ামী লীগ অফিসিয়ালি সাসপেন্ডেড, বাট তার তো একটা সমর্থক গোষ্ঠী আছেই দেশের ভেতরে, ভোটারও আছে তার এবং তার মিত্রদের। বাইরের শক্তিগুলো এই নির্বাচনকে কিভাবে দেখবে? কারণ আমাদের দেশের নির্বাচন আসলেই আমরা বিদেশিদের এক ধরনের তৎপরতা সবসময় লক্ষ্য করি, এবং সম্প্রতি আমরা দেখলাম যে নর্ডিক 3 দেশের রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে দেখা করলেন। সো ভারত, আমরা প্রতিনিয়তই তাদের বক্তব্য শুনি, তারা একটা ইনক্লুসিভ ইলেকশন দেখতে চায়, নানান বক্তব্য। যুক্তরাষ্ট্র কি চাইছে, ইউরোপিয়ান ইউনিয়ন কি ভাবছে, এটা আপনার কাছ থেকে আমি একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি যদি একটা করে উপাদান ধরি, যেমন ধরেন আমি নিচ থেকেই ধরি, জনগণ একটা নির্বাচন চায়, কারণ জনগণ, এটা আমার ধারণা মাঠ পর্যায়ে আলাপ করেও, যে এখানে অন্তর্বর্তী সরকারের উপর তাদের যেটুকু আস্থা ছিল, তাদের যেটুকু প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়েছে বলে তারা মনে করেন না। এবং সেই কারণেই তাদের ধারণা এখন এই ধরনের একটা অনিশ্চয়তা থেকে নির্বাচনের মধ্য দিয়ে একটা নিশ্চিত জায়গায় যাওয়া, এটাই তারা পছন্দ করছে। একটা পয়েন্ট। দ্বিতীয় যেটা হচ্ছে যে তরুণ প্রজন্ম, পার্টিকুলারলি ধরেন গত 2014 সাল থেকে তো তারা ভোট দেয়নি, কাছে তারা কিন্তু খুব আগ্রহী যে অন্তত ভোটটা এবার একটা দেওয়ার সুযোগ পাবো, এবং তারা একটা জনগোষ্ঠীর বড় অংশই বলা চলে। কাজে এমনিতে যদি আমি স্ট্যাটিস্টিক্যালি দেখি, একটা ইলেকশন সাইকেলে আমাদের প্রায় 1 কোটি করে নতুন ভোটার আসে। তার অর্থ হচ্ছে যে প্রায় 3 কোটি ভোটার ভোট দিতে পারেনি গত 3টা নির্বাচনে। 3 কোটি ভোটার একেবারে নতুন, 12 কোটি, 12.5 কোটি টোটাল ভোট। তার মধ্যে ধরেন 3 কোটি ভোট কিন্তু একটা বড় সংখ্যা, এবং তাদের সাথে তাদের পরিবার ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আমার ধারণা মাঠ পর্যায়ে, সাধারণ মানুষ পর্যায়ে একটা ভোট তারা চাচ্ছে, এবং এই নির্বাচনটা হলে তারা মনে করছে যে এখনকার অনিশ্চয়তাটা কাটানো যাবে। এটা হলো জনগণ পর্যায়ের আলোচনা। এবার যদি আপনি রাজনৈতিক দলগুলোর দিকে আসেন, আমার ধারণা এখন রাজনৈতিক দলগুলো তারা গত 1 মাস বা 2 মাস আগের চাইতে এখন আস্তে আস্তে নির্বাচনমুখী হচ্ছে। এতদিন বিএনপি নির্বাচন নিয়ে বেশি বলতো কথাটা। আমার ধারণা, এটা আমি আবার বলছি, যে এখন বোধহয় সবগুলো রাজনৈতিক দলই, এমনকি ছোটোখাটো রাজনৈতিক দল যারা আগে নির্বাচন নিয়ে খুব স্বচ্ছ অবস্থানে ছিল না, তারাও এখন আসছে। যেমন বিএনপি বিভিন্ন ছোট দলগুলোর সাথে কথাবার্তা বলছে, এনসিপি কোয়ালিশন করবে, এটা কোনো দলের সাথে এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে।
তো রাজনৈতিক দল পর্যায়ে আমার ধারণা যে এখানে নির্বাচনের পক্ষে একটা মোটামুটিভাবে অবস্থান, ব্রডলি রাজনৈতিক দলগুলো অবস্থান দেখছি। এখানে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের বিষয়টা, সেটা হচ্ছে যে আমার কাছে আমি যেটা দেখতে পাচ্ছি মাঠে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তো মানে আপনি রাজনীতি করার আগে আপনার সামাজিক অবস্থানটা নিশ্চিত করা দরকার। আমার ধারণা এখনো পর্যন্ত আওয়ামী লীগ যেহেতু তাদের কোনো অবস্থান পরিবর্তন করেনি, এখনও তারা এই সামাজিক যে আপনি যেটাকে বলবেন যে বিস্তৃতি বা সামাজিক যে গ্যাপটা তাদের আছে, এই গ্যাপটা কিন্তু এখনও আছে বলে ধারণা। কাজেই সমাজের মানুষ যদি তাদেরকে গ্রহণ না করে বা গ্রহণ করার জায়গা না থাকে, তাহলে তারা রাজনীতিটা করবে কীভাবে? আপনাকে তো ইলেকশন করতে গেলে এলাকায় আসতে হবে, আপনাকে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে। তো এই জায়গাগুলো যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তারা আপনি ওপেন স্পেস করে দিলেও তাদের পক্ষে কঠিন। এখনও আমার ধারণা অনেক বড় ধরনের চ্যালেঞ্জ আছে। তো রাজনৈতিক দলগুলোর আমি এখানে বলছি। এবার আসেন যদি আপনি সরকারের দিক থেকে, অন্তর্বর্তী সরকার আমার ধারণা এই মুহূর্তে তারা এখন বোঝা যাচ্ছে বা এখন আমরা উপলব্ধি করতে পারি যে তারা নির্বাচনটা চাচ্ছে, এবং সরকারের সাথে সরকারের আমলাতন্ত্র বলেন, পুলিশ বলেন, যারা নির্বাচন পরিচালনা করবে তারাও ভেতর ভেতর কিন্তু প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন যদি বলে, নির্বাচন কমিশনও এখন আমার ধারণা দে আর নাও গিয়ারিং আপ টু হোল্ড এন ইলেকশন। তো কাজেই আপনি প্রাতিষ্ঠানিকভাবেও সরকার এবং নির্বাচন কমিশন, আমরা দুটাকে যদি ইন্ডিপেন্ডেন্টলি দেখি, তাহলে সেখানেও আমার ধারণা নির্বাচনের পক্ষেই বাতাবরণটা তৈরি হচ্ছে এবং মোমেন্টামটা বিল্ড আপ করছে। এবার আসেন আপনি আমাদের বন্ধুরা যারা আছে বা আমাদের উন্নয়ন সহযোগীরা, এখানে আমার ধারণা যে সকলেই উন্নয়নশীল, ইভেন চায়না বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন, তারা কিন্তু একই বাক্যে, মানে এমনকি ভারতও কিন্তু এই কথাটা বলার চেষ্টা করছে বিভিন্নভাবে যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। তার অর্থ হচ্ছে তারাও নির্বাচনটা হয়ে গেলে আমার ধারণা স্বাচ্ছন্দ্য বোধ করবে সম্পর্কটাকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসবার জন্যে। তো আন্তর্জাতিক পর্যায় থেকে আমি মনে করি যে এখন এই নির্বাচনের পক্ষে একটা মোমেন্টাম, আর যেটা একটু আগে আব্বাসি বললেন যে আইএমএফ আমাদের ফাইন্যান্সিয়াল যে জায়গাটা আমাদের বেশ জটিলতা এখনও আছে, সেখানে আইএমএফ কিন্তু বলে দিয়েছে যে আমরা লাস্ট স্ট্রংসটা দেওয়ার আগে কিন্তু আমরা কেয়ারটেকার নির্বাচিত সরকারের সাথে কথা বলতে চাই। তার অর্থ হচ্ছে তারা আপনাকে একটা টাইমলাইনও দিয়ে দিচ্ছে যে এই ট্রন্স আমাকে রিলিজ করতে গেলে ততক্ষণে তোমার একটা নির্বাচিত সরকার আসা প্রয়োজন। তো কাজেই বিষয়টা কিন্তু মোটামুটি পরিষ্কার যে আমাদের অংশীদার যারা আছেন বাইরের, তারা মোটামুটি সব অংশীদার, এমনকি আমার ধারণা চীনারও, যেটুকু আমি গত মাসে চায়নায় গিয়েছিলাম, ওখানেও চীনাদের যেটা যে তারাও যুক্তরাষ্ট্র তাই কোনো বড় কমিটমেন্টের এমন কোনো কিছু দেখা যায়। যেমন ধরেন যে বিগত সরকার যখন ছিল শেখ হাসিনার সরকার, একেবারে তাদের চোখ বন্ধ করে ভারতের সঙ্গে এক ধরনের সখ্যতা আমরা দেখেছি। এখন আমি অন্যান্য দেশগুলোর অবস্থান থেকে যদি বুঝতে চাই, তারা বাংলাদেশে এখন ক্রিয়াশীল বা নির্বাচন করে বিজয়ী হতে পারে এরকম দলগুলোর সঙ্গে তাদের এনগেজমেন্ট বা কোনো বিশেষ অপছন্দ বোঝা যায় রাজনৈতিক আদর্শ, অর্থনৈতিক কর্মসূচি, কোনো বিবেচনা থেকে? আমার ধারণা তারা প্রক্রিয়াটাই সুষ্ঠুভাবে যাক সেটার প্রতি বেশি মনোযোগী। আপনি ইঙ্গিত যেটা করছেন আমি বুঝতে পারছি যে অনেকেই এরকম বলেন যে এই দেশ এই দলের প্রতি, বা আমরা মানে অনেক দেশের অনেক সময় থাকে যে আমরা তো আগে এদেরই দেখেছি, এই দুটোই দেখেছি, সো আমরা একটা নতুন কাউকে, অনেকে জনগণের মধ্যেও বলে সেরকম কিছু বলে। কিন্তু আমার ধারণা আমি যেটুকু তাদের সাথে মানে কথাবার্তা হলে যেটুকু, এরকম তো অফিসিয়ালি তো কোনো আনঅফিশিয়ালি যেটুকু বুঝতে পারি সেটা হলো যে তারা ঠিক পছন্দ করছে না, তারা প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ থাকে, সকলেই যাতে ফ্রি একটা ফেয়ার কম্পিটিশনের মধ্যে দিয়ে আসতে পারে সেটার প্রতি তারা বেশি মনোযোগী। হ্যাঁ, তবে তার পাশাপাশি এটাও আছে যে কারণে সমস্যাগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে এক যুগ পরেই বা 10 বছর 15 বছর পরেই যে জায়গায় হিকাপগুলো হচ্ছে, এই হিকাপগুলো যাতে না হয় সেই জন্য কোয়াইটলি তারা পলিটিক্যাল রিফর্ম বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেও তারা এনগেজ থাকছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে যে তোমরা যদি টেকসইভাবে ক্ষমতায় থাকতে চাও তাহলে তোমাদের এই পরিবর্তনগুলো করা দরকার। এই বিষয়গুলোই আমার মনে হয় যে তারা বেশি আগ্রহী, কারণ এখানে একটা রেভলিউশনারি কিছু হবে না যে সেটা তো আমরা বুঝে গেছি। গত 5ই আগস্টের পরে
এই যেটা আব্বাসী যা বলছিলেন, দেখলাম আমরা। অনেকেই একটা আমার মনে হয়েছিল যে সব পরিবর্তন হয়ে যাবে বা বিপ্লব হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু মনে হচ্ছে যে স্ট্যাটাস কোয়েন্টের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি গিয়ে। তো কাজেই সেটা আমরা বুঝি, আমার ধারণা বাইরের আমাদের বন্ধুরাও সেটা বলছে। আপনি যেখানে শেষ করেছিলেন, আমরা আমাদের কথোপকথন থেকেও আপনি কিছু নিতে পারেন আলোচনা করতে চাইলে, বাট আপনি যেখানে শেষ করেছেন ভূ রাজনীতি, সুশাসন, আমি বাংলাদেশ। আমি প্রথমে এটা বলি যে এটা এখন ইদানিকালে সবাই বলে যে ইদানিকালে বোধহয় নতুন থিওরি শিখেছি, তার জন্য যেখানে পাই সেখানে কপচাই, কিন্তু এখানে হচ্ছে কথাটা খুব মানে কি বলবো যে খুব টপিক্যাল, মানে এটা হচ্ছে যে এটার সাথে হচ্ছে সম্পর্ক আছে। একটা হচ্ছে যেটা বাংলাদেশের কথা বললে মনে হয়, যেসব দেশগুলো হচ্ছে আন্তর্জাতিক এখানে হচ্ছে অঙ্গনে বা ইন্টারন্যাশনাল রিনাতে যে ইকোনমিক্যালি বা অর্থনৈতিকভাবে বা আপনার মনে করেন মিলিটারিলি একটা বা আপনার জিওপলিটিক্যালি যে একটা পিছিয়ে আছে, আমরা যেটা বলি স্মল স্টেটস, ছোট মানে ক্ষুদ্র রাষ্ট্র বা ছোট রাষ্ট্র জনসংখ্যার দিকে দেয় না। তো এইগুলো যে এইসব দেশের মধ্যে এখানে আমার ইদানিংকালে একজন জিওগ্রাফার আছে, মানে উনি হচ্ছে সল কোহেন। তো সল কোহেনের একটা শ্যাটার বেল্ট থিওরি আছে, এটা বলে আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে ছোট ছোট রাষ্ট্রগুলো যেগুলো আছে যেদের মধ্যে এখানে হচ্ছে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব থাকে, বা যেখানে হচ্ছে ওদের এখানে বিভিন্ন স্বার্থন্বেষী মহলের মধ্যে বিভেদ থাকে, তখন ওরা ভূ রাজনৈতিক যখন এখানে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলার মধ্যে ওরা কিন্তু জড়িয়ে পড়ে, আরও সহজে জড়িয়ে পড়ে। এবং তখন হয় কি, বিভিন্ন ভূ রাজনৈতিক শক্তি হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেশের মধ্যে দিয়ে ব্যবহার করে ওরা ওদের একটা ছোট্টখাটো একটা প্রক্সি করার মতো করে। এটা হচ্ছে প্রথম দিয়ে এখানে ইন্ট্রোডাকশন দিলাম, এবং এখন আমি আপনার কথাতে একে যাই। খুব মানে অনেকটা একটা কমন কনসেনসাস ছিল যে আগের সরকার, যেটা আওয়ামী লীগের 3 ধাপের যে সরকার হলো বা 4 ধাপের, এখানে যেভাবেই বলে সরকার তো এখানে অন পেপার ছিল, তো এখানে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার ব্যাপারে ওরা বেশিরভাগ সময় ওরা ক্ষমতায় ছিল, কেননা হচ্ছে ভারতের ব্ল্যাঙ্ক চেক লেখাতে। আবার এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটা কনসেনসাস আছে, বা অ্যাটলিস্ট এটা একটা পারসেপশন আছে, বলো পারসেপশন, কেউ তো এখানে নেই, যে এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এক ধরনের এখানে যে যুক্তরাষ্ট্রের দ্য পাওয়ার্স দ্যাট বি, দ্য অ্যাকচুয়াল পাওয়ার, নট ডোনাল্ড ট্রাম্প, নট হচ্ছে যে আপনার জো বাইডেন, দ্য পাওয়ার্স দ্যাট বি, ওরা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে ওরা হচ্ছে যে এক ধরনের এখানে বাংলাদেশের বর্তমান সরকার বা যে এখানে প্রক্রিয়াটা চলছে তার প্রতি এক ধরনের একটা সাপোর্ট আছে। আপাতত কন্ডিশনাল হতে পারে, আনকন্ডিশনাল কিন্তু যুক্তরাষ্ট্র কাউকে সাপোর্ট দেয় না। এটা কিন্তু আমরা ভারতের পরিস্থিতি বা ভারতের সাথে যুক্তরাষ্ট্র ফল আউট দেখি আমরা দেখতে পাচ্ছি, ওটা তো পরে আসবো। তো এবং তার সাথে সাথে হচ্ছে সাম্প্রতিককালে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারে হচ্ছে যে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের আমলে অস্বাভাবিকভাবে যে আমাদের সম্পর্কটা প্রায় একেবারে ন্যায়ের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল ভারতকে খুশি করার জন্য, তো ওই সম্পর্কটা আবার রেকটিফাই করার জন্য আবার দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাথে আমরা আবার ওভার এঙ্গেজমেন্টও হয়ে যাচ্ছে একটা অর্থে। তো মানে একটা দুইটা সাইডে, আগের বারে ছিল যে ভারতের প্রতি এক্সেস, এখন হচ্ছে আবার হচ্ছে যে পাকিস্তানের প্রতি এক্সেস, এটা হচ্ছে পেন্ডুলামের মতো সুইং করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারে এখানে আমরা যেটা আপনার এখানে প্রশ্নের মধ্যে এখানে হলো যে ধারণাটা হচ্ছে, আমি একটু খুলেই বলি, যে অনেকে বলছে হচ্ছে যে জামাতে এখন হচ্ছে যে পশ্চিমা এখানে কূটনীতিবিদরা যারা আছেন বা তারা হচ্ছে জামায়াতে ইসলামীর এখানে হচ্ছে যে তাদের প্রতি আগ্রহ বাড়ছে। এখন নির্বাচনের আগে পশ্চিমা কূটনীতিবিদরা এখানে হচ্ছে সব জায়গায় এখানে হচ্ছে যেখানে ওখানে দেখা সাক্ষাৎ এটা এই প্রক্রিয়াটা চলে, প্রত্যেক দলের সাথে বোঝার চেষ্টা করে। এবং জামাতের মধ্যে এটা তো ঠিক যে এখানে ওদের একটা ওদের টপ লিডারশিপের মধ্যে একটা যেহেতু টেকনোক্র্যাটস এখানে অনেকগুলো আছেন বা টেকনোক্র্যাটিক ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, তারা হচ্ছে যে অনেক বছর ধরে হচ্ছে যে এরা হচ্ছে যেহেতু যখন ওরা আওয়ামী লীগের সময় প্রায় নিষিদ্ধই ছিলেন, প্রায় এক ধরনের চাপে ছিলেন, তখন কিন্তু ওরা কিন্তু ডিপ্লোম্যাসির সাথে ভালো সম্পর্ক ওরা বজায় রেখেছে দেশে বিদেশে। সো এখন দে হ্যাভ কাম টু দ্য ফোর ফ্রন্ট, এখন তো ওদের এখানে বাধা বিপত্তি নেই। এবং আবার এখানে যেটা অনেক সময় দেখি যে এখানে হচ্ছে আমরা আওয়ামী লীগকেও দেখলাম, বিএনপিকেও দেখলাম, জামাতে ইসলাম কি করতে পারবে। বা জামাতে ইসলামী একবারই শুধু আমার যতদূর মনে পড়ে হচ্ছে বিএনপির আমলে 2001 সালে তখন কোয়ালিশন গভর্নমেন্টে ছিল, অন ইটস ওন ক্যান ইট ডেলিভার, এটা এখনও হচ্ছে রিমিটস টু বি সিন। দেখুন আপনি বললে তো কিছু হবে না, সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তখন। কিন্তু এর সাথে সাথে হচ্ছে জামাতের সামনে যদি এখন নির্বাচনে কি হবে কেউ বলতে পারছে না, ভোট বেস কতটুকু হবে বা এখানে কেন আপনার ফেসবুকে আর সোশ্যাল মিডিয়াতে বলা আর ভোট দেওয়া হচ্ছে কমপ্লিটলি এখানে যে ডিফারেন্ট একটা বাস্তবতা আছে এখন। আর জামাতের সামনে এখন দুটো ধরনের চয়েস আছে, যে ক্ষমতায় গেলে যে ইসলামিস্ট পার্টিরা যে ডেলিভার করে পুরোপুরি সত্য না বা পুরোপুরি মিথ্যাও না, কেন এটা
পুরোপুরি সত্য না, এটা আমি এক্সাম্পল দেখলাম হচ্ছে ইজিপ্টে যখন মোহাম্মদ মোরসি সরকার আসলো খুব বাজেভাবে ফেল করলো, এবং সেই থেকে আবার সেই আরব বিপ্লবে যখন হচ্ছে হোসনি মুবারকের সরকার পড়লো আবার ঘুরে ফিরে সেই এখন হচ্ছে যে আপনার হচ্ছে সিসি চলে আসছে এখানে। তো এখন সামরিক এখানে নেতা এখানে যে প্রেসিডেন্ট হয়ে গেছে, ইজিপ্টে ওই সিস্টেমে ইউজ টু। আবার আপনি আবার উল্টো সাইডে দেখেন, আপনার যদি আপনি এখানে এরদোয়ানের এখানে দেখেন এবং একে পার্টি যদি দেখেন, ওরা কিন্তু হচ্ছে এক ধরনের কিন্তু ওরা ব্লেন্ড করে ফেলেছে ইসলাম। ওরা কিছু কিছু জিনিস প্রিন্সিপাল অ্যালাউ করে, কিন্তু টার্কি কিন্তু এখনও যথেষ্ট মডার্ন আছে। সো এখন ওই কেন টার্কিতে এখন ওই ইনস্টিটিউশন এখানে হচ্ছে ইনগ্রেইন্ড হয়ে গেছে এখানে কিছু কিছু জিনিস। তো দুই রকম অপশন আছে এখন জামাতের সামনে, ভবিষ্যতে ওরা কী নিতে চাচ্ছে এবং দেখবেন এর জন্য কনফ্লিক্টিং মেসেজ দিচ্ছে। এখন আপনি যদি দেখেন আপনি জিও পলিটিক্সের অ্যাসপেক্টে যাই, আমরা সবসময় মনে করি এবং ভারতেও এখানে মিডিয়াতে দেখি যে ওদের সফট কর্নার হচ্ছে একটা দলের কাছে, আওয়ামী লীগের কাছে। কিন্তু আমি এগ্রি করি হচ্ছে যে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির স্যারের সাথে যে এই একটা ব্যাপারে যে ভারত যে অন্য কোনো দলের সাথে কাজ করবে না এমন কিন্তু কথা না, এবং ওরা কিন্তু নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং নির্বাচনের প্রতি কিন্তু এতকাল ওরা ইনক্লুসিভ ইলেকশনে অত মাথা ব্যথা ছিল না, কারণ এখন ইনক্লুসিভ ইলেকশনে যথেষ্ট মাথা ব্যথা হয়েছে। যাক, দেরিতে হয়েও যদি এখানে শুভ বোধোদয় হয় এটা তো মন্দ কিছু না। তো ওরা এখন দেখছে হচ্ছে নির্বাচনে কে আসবে বা কে আসবে না, তারপর করবে। এবং ভারত তো আগে এককালে বলতো যে বাংলাদেশ হচ্ছে যে 2004 অগস্টের পর মানে দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাচ্ছে, দ্বিতীয় তালেবান ল্যান্ড হয়ে যাবে। কিন্তু এখন তো দেখলাম যে চাণক্য নীতিতে মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড, আফগানিস্তানের ফরেন মিনিস্টার মুত্তাকিকে নিয়ে এসে হিরোজ ওয়েলকাম দিয়ে এখানে নিউ দিল্লিতে নিয়ে আসা, তারপরের দিনে হচ্ছে আপনার ডুরান্ড লাইনে পাকিস্তান আফগানিস্তানের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেল। মানে কোনো কিছুই কিন্তু স্ট্যাটিক না। কিন্তু আমি যেহেতু ফরেন পলিসি আপনি অ্যাসপেক্টে আছেন, আমি জাস্ট দুটো জিনিস আমি আপনাকে ফ্ল্যাগ করা উচিত, আমার মনে হয় আপনার অন্যান্য প্রোগ্রামেও আসছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যখন পাকিস্তানের প্রসঙ্গ এবং পাকিস্তানের সাথে দেখা গেছে যে সবসময় এখানে এটা করা হতো, যে এটা আন্দাজও করা হতো, বলাও হতো যে পাকিস্তানিদের এখানে পাকিস্তানের যে রাজনীতিবিদরা আছেন বা এখানে আর্মি যারা আছেন তাদের জামাতে ইসলামের প্রতি সফট কর্নার আছে এবং জামাতে ইসলাম এটা রেসিপ্রোকেট করে। তো এখন আমরা দেখছি যে এখানে পাকিস্তানিদের এখানে প্রেজেন্সটা বেড়ে গেছে। এখন হচ্ছে যে পাকিস্তানও এখন ইন্ডিয়ানরা বলছে ওরা হয়তো বাংলাদেশকে ইউজ করতে চাচ্ছে এখানে একটা সেকেন্ড ফ্রন্ট খোলার জন্য। এইগুলো এখন হচ্ছে পারসেপশন ইত্যাদি ইত্যাদি। বিএনপি যেমন ফর আ লং পিরিয়ড অফ টাইম ওরা অ্যাটলিস্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমানের কথাবার্তা থেকে দেখা যাচ্ছে ওরা একটা সেন্ট্রিস্ট লাইনে গেছে, এখন পুরোপুরি সেন্ট্রিস্ট হয়ে গেছে যে ওরা হচ্ছে জাতীয় স্বার্থে ওরা সবার সাথে এনগেজ করবে আপ টু আ পয়েন্ট। এখন এইগুলো হচ্ছে সব হচ্ছে ন্যারেটিভগুলো আছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এবং এটা হচ্ছে যেহেতু ফরেন পলিসি রিলেটেড অ্যান্ড ট্রেড রিলেটেড, এখন তো সামনে একদম নির্বাচন, এটা প্রশ্নটা দেখেছে, এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই, ইফ এভরিথিং গোজ অল রাইট। তো একদম ফ্যাগ এন্ডে শেষের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের দুটো প্রশ্ন বা দুটো ডিসিশন কিন্তু সামনে যাদের আছে তাদেরকে কিন্তু ভোগাবে, এক ধরনের একটা অস্বস্তিতে ফেলবে। একটা হচ্ছে, এবং আমি ডয়েচভিলের রিপোর্ট থেকে কোট করছি যেখানে, একটা হচ্ছে যে আমাদের চিটাগংয়ের যে নিউ মোরিং পোর্টটা ওটা হচ্ছে এটা বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার কথা। লিজ দেওয়ার তো কোনো সমস্যা নাই, কেন আমাদের এখন দেখতে হবে চিটাগং পোর্ট হচ্ছে আমাদের 90% হচ্ছে যে আমাদের সামুদ্রিক আমাদের ব্যবসা বাণিজ্য ওখান দিয়ে হয়। এবং আমাদের চিটাগং পোর্ট যদি হতো যে আপনি কখন লিজ দেবেন, যখন এটা হচ্ছে লাভজনক না, বা যখন হচ্ছে অপারেশনাল ক্যাপাসিটি নেয়, বা তখন হচ্ছে যে আপনি বিনিয়োগ করার জন্য ফান্ডস নেয়। কিন্তু এবং এখন কাকে ওরা লিজ করবে এখনও ওটা ডিসক্লোজ করে নেয়, ভালো কথা। এবং কিন্তু আগের অর্থ বছরে ফিসক্যাল ইয়ারে চিটাগং পোর্ট এটাও ডয়েচভিলের রিপোর্টে রিপোর্টে কোট করে বলছি, আগের বছর $248 মিলিয়ন মুনাফা হয়েছে, ফুল এফিসিয়েন্সিতে কাজ করছে এবং এখন বিনিয়োগ করে এটা ক্যাপাসিটি বাড়ানো যাবে না। এবং তার সাথে সাথে আমি এখানে আবার বলে দিয়েছি যে লালদিয়া টার্মিনালটাকে আমরা লিজ করব এবং পানগাঁও পোর্টটাকে ঢাকাকে লিজ করব 25 থেকে 30 বছর ধরে। এবং যেই কোম্পানির কথাটা কানাঘুষা হচ্ছে, আই মাই বি রং, ডয়েচভিলের রিপোর্টে দিয়ে কোট করে বললো দোষটা ডয়েচভিলের হবে, কিন্তু এখন হচ্ছে যে আপনার এখানে বলা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড, যেটা ইউএই ওন্ড একটা সরকারি এটা পোর্ট এখানে এটা আছে, এবং এটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল ট্র্যাক রেকর্ড। যুক্তরাষ্ট্রে আপনার মনে থাকতে পারে 2006 সালে ওরা কিন্তু 6টি পোর্ট থেকে ওদেরকে কিন্তু ওদের বিনিয়োগ প্রত্যাহার করতে হচ্ছে, কেন রিপাবলিকান ডেমোক্রেটরা দুজনেই বলেছে যে আমরা এদেরকে চাই না এবং এদের অপারেশন ট্র্যাক রেকর্ড খারাপ। জিবুতির সাথে 50 বছর এটা লিজ হয়েছিল, ওই লিজটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পেরুর মতো দেশেও কিন্তু এইগুলো আবার রিপোর্টটা করছে, এটা হচ্ছে এক।
তো এটা এখন কেন? এটা আপনি এখানে, আমি বলছি না যে এটার দরকার নেই, কিন্তু দরকার হবে না কিনা এত বড় 25 থেকে 30 বছরে একটা বড় সম্পর্ক আপনি এইভাবে বেঁধে দিচ্ছেন, তো এটা আপনি একটা নির্বাচিত সরকারের কাছে দিয়ে দেন। আর 2 নম্বরটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটি আপগ্রেড করা উচিত, এবং এটা সত্যি কথা। আমি যে এয়ারফোর্সের প্রাক্তন যে আমি সবাই করি, এয়ারফোর্সের যে প্রাক্তন যে অফিসারদের সাথে সিনিয়র অফিসার বলে যে আমাদের এয়ারফোর্সের ক্যাপাবিলিটি অনেক ডিগ্রেডেড হয়ে গেছে, তো আমাদের ডিফেন্সটার দরকার আছে। এবং আগে তো শোনা গিয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে যে প্লেন কোনটা পারচেজ করা হবে এটা নিয়ে হচ্ছে ক্যাবিনেটের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছিল। তো এখন যেটা আমরা এখানে জিজ্ঞেস করছি যে সাম্প্রতিককালে ভারত পাকিস্তানের যে এখানে এরিয়াল ব্যাটেলে চাইনিজ এয়ারপ্লেন্সগুলো ভালো করেছে, $2.2 বিলিয়ন দিয়ে আমরা 20টি চাইনিজ J-10CE ফাইটার প্লেন কিনবো। কিন্তু এটাও তো আমার এখানে একটা প্রশ্ন। আই এম নট ওয়ারিড অ্যাবাউট যেখানে হচ্ছে যে চায়না থেকে কেনা হচ্ছে বা আমেরিকা থেকে কেনা হচ্ছে, ডিফেন্সের ব্যাপারে নন নেগোশিয়েবল। কিন্তু আমাদের যখন অলরেডি $5.7 বিলিয়ন, 4.7 থেকে $5.5 বিলিয়ন চলে গেছে, আমাদের শুধু হচ্ছে IMF এর লোন, আমাদের ডেট সার্ভিসিং আগের বছর ছিল $4 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান এখানে যিনি গভর্নর এবং যিনি রেসপেক্টেড একজন ইকোনমিস্ট, আগে IMF এর কর্মকর্তা ছিলেন, আহসান মঞ্জুর, উনি বলে দিচ্ছেন যে ব্যাংকিং খাতের কিন্তু ধস নামতে পারে, এই সম্ভাবনা উড়ানো যায় না। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 4.9% দিয়েছে, মূল্যস্ফীতি এখনও হচ্ছে 9% মতো আছে। এবং সাম্প্রতিককালে এখানে হচ্ছে আপনার চিটাগং পোর্টে, আপনার হচ্ছে এয়ারপোর্টের টার্মিনালে এইভাবে অগ্নিকাণ্ড লেগে, এবং হচ্ছে গার্মেন্টস এখানে অগ্নিকাণ্ড লাগছে, এবং গার্মেন্টস শ্রমিকদের সমস্যা হচ্ছে। তো আমাদের তো অনেকগুলো সমস্যা আছে, সো আমাদের সমস্যাটা বাড়াবো কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, সমস্যা কেন বাড়াবো? এটা সত্যি কথাই তো। আমরা আমাদের মানে এখন সর্বাঙ্গে ঘা, ওষুধ দেবো কোথায় যে অবস্থা, আমাদের অবস্থা তো সেটাই। কারণ সরকারের তো অনেকগুলো প্রশ্ন পারভেজ তুললেন, বোঝা যায় না। যেমন ধরেন ভারতের সঙ্গে চুক্তির প্রসঙ্গটা নিয়ে একই সরকারের দুজন উপদেষ্টা দুরকম কথা বললেন। এটা পরিষ্কার, এটা যে সরকারের ভিতরে আপনার কাইন্ড অফ কোঅর্ডিনেশন নাই, এটা পরিষ্কার কথা, বোঝাই যায়। এবং এটা কিন্তু অনেকদিন ধরে একটা বাইরে কানাঘুষা চলছিল। এখন প্রকাশ্যে যখন এইরকম বিষয় আলোচিত হয়, দুই উপদেষ্টা দুই রকম কথা বলেন, সেটা তো একেবারে স্পষ্টভাবেই প্রকাশ করছে যে কোঅর্ডিনেশনের অভাব। তবে একটা আমি বাসির কথা সূত্র ধরেই বলবো যে আমাদের 20 একটা এরকম রিজিওনাল সাউথ এশিয়ান জিও পলিটিক্স নিয়ে কথাবার্তা হচ্ছিল। এখানে কয়েকটা জিনিস এসছে, আমার ধারণা এটার জন্য, আমার এই আলোচনার জন্য এটা হয়তো রিলেভেন্ট হতে পারে। একটা হচ্ছে যে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তির উপর ভরসা করতে হবে, এবং আমাদের অভ্যন্তরীণ সংহতিটা তৈরি করাটা খুব জরুরি দরকার বলে কিন্তু মোটামুটিভাবে একটা সহমত আমরা লক্ষ্য করেছি, যারা প্রেজেন্ট করেছেন বা যারা আলোচনা করেছেন সকলের। এবং আমিও ব্যক্তিগতভাবে সেখানে এই কথাটার উপর জোর দিয়েছি যে আপনার ইন্টারনাল কোহেশন যদি না থাকে ভালো, এবং এখনকার কনটেক্সটে এসে এই যে ধরেন আমরা একটা নতুন, গত 15 বছর আমরা একটা ফ্রেমের মধ্যে ছিলাম রিজিওনাল রিলেশনশিপে, এখন কিন্তু সেটা ফ্র্যাকচার্ড হয়ে গেছে, এখন নতুন এসছে। এখন আমার পয়েন্ট হচ্ছে, এটা কি আমার জন্যে খুব জরুরি যে আমাকে এই পক্ষে যেতে হবে অথবা অন্য পক্ষে যেতে হবে, নাকি আমি আমার ইন্ডিপেন্ডেন্ট অবস্থানটা রাখবো যাতে করে কোনো পক্ষেই আমার যাওয়ার দরকার করে না। এবং এখানে আলোচনা এটা এসছে যে অটোনমি অফ চয়েস, আমার সিদ্ধান্ত, আমার পছন্দের ব্যাপারটা এটা আমার হাতেই থাকতে হবে। আমি আগে এর কাছে ছিলাম, এখন এর কাছে যেতে হবে, এই বাইনারি কিন্তু এখন আর মনে হয় না মানুষ পছন্দ করছে। তো কাজে সেই জায়গাটায় অভ্যন্তরীণ বিষয়ে আমার অর্থনীতি বলেন, রাজনৈতিক সংহতি বলেন, আমার সামাজিক প্রক্রিয়াতে অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা বলেন, এগুলো আমাকে জরুরিভাবেই করতে হবে। এবং এটা অন্তর্বর্তী সরকার কতটা পারবে জানি না, কারণ তাদের সামনে তো সময় সীমিত, কিন্তু ভবিষ্যতে যে সরকারটা আসবে তাকে এই জায়গাগুলো বিশেষভাবে মনোযোগী দিতে হবে। তা না হলে আপনি এখন যে আঞ্চলিক, যেটা আব্বাসী একটু আগে বলছিলেন, যে আপনি পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ চলমান, পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ আপাতত বন্ধ হয়েছে কিন্তু টেনশন কিন্তু কমেনি, এইদিকে মিয়ানমারে যুদ্ধ অবস্থা চলমান। তো কাজে আমাদের জন্যে তো আপনি যদি দেখেন, এবং আমাদের জন্য কিন্তু এই পুরো রিজনটা একটা টেনশন ফিল জায়গায় আমরা আছি।
আমাদের ভেতরেও কিন্তু টেনশন আছে, কারণ আমরা তো একটা ট্রানজিশনের মধ্যে আছি। তো কাজেই এই আপনার এই টেনশন ম্যানেজমেন্টটা কিন্তু খুব জরুরি দরকার আমাদের জন্য হবে এই আগামী সরকারের। এবং সেই ক্ষেত্রে যেটা অন্তত আঞ্চলিক ভূরাজনীতির ক্ষেত্রে আমরা আমাদের অটোনমিটাকে বজায় রাখতে হবে, রেখে আমাদের প্রায়োরিটিকে বিবেচনার মধ্যে নিয়ে আমরা সকলের সাথেই আমাদের জন্য যে প্রয়োজনীয় সম্পর্ক সেইভাবে আমাদের সম্পর্কটা অন্তত আঞ্চলিকভাবে সাজাতে হবে। এবং এর বাইরে যদি আমি যাই, বা এর ভিতর দুইভাবেই চায়নার সাথে ভারতের সম্পর্কের টেনশন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক একদিন একরকম ছিল, এখন আবার এটা পরিবর্তন হচ্ছে, পাকিস্তানের সাথে মার্কিনদের সম্পর্ক পরিবর্তিত হচ্ছে। তো কাজেই একটা বড় প্রেক্ষাপটে আমার ভেতর এবং বাইরে বড় ধরনের একটা ঘূর্ণিপাক কিন্তু তৈরি হচ্ছে। এবং সেই জায়গায় ভারতের সাথে চীনের আবার কথা এক পর্যায়ে কম্পিটিশন, এক পর্যায়ে একটুখানি ইজিং আপ, দুটোই চলছে কিন্তু। তো কাজে এই জায়গাগুলোতে আমরা হাউ ডু উই ম্যানেজ। এবং আরেকটা জিনিস নতুন আমার কাছে গত দুদিন ধরে আমার কাছে একটু চিন্তার কারণ হয়েছে, সেটা হচ্ছে জাপানে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনটা গুরুত্বপূর্ণ নয়, যারা এখন ক্ষমতায় এসছেন তারা কিন্তু বেশ ধারালো জাতীয়তাবাদী, এবং সেই ধারালো জাতীয়তাবাদের অর্থ দাঁড়াবে যে এখানে এই অঞ্চলে, এশিয়া অঞ্চলে যেটা জাপান মোটামুটি সক্রিয়, এখানে জাপানের নীতিগত অবস্থানের আমি বলবো যে একটু প্রোঅ্যাক্টিভ রোল আমরা দেখতে পারি। এবং সেটা কিভাবে প্লে আউট করবে চায়নার সাথে জাপানের রিলেশনশিপ, কারণ তার ইম্প্যাক্ট কিন্তু সরাসরি আমার উপর পড়ে। তো কাজে সেই জায়গাটায় সাউথ কোরিয়ার সাথে জাপানের সম্পর্ক কী হবে, তার উপর আমার উপর ইম্প্যাক্ট পড়ে, কারণ দুজনের সাথে আমি কাজ করি। তো কাজে এই পুরো জায়গাটা আমি যদি এশিয়া অঞ্চল দেখি, বৈশ্বিক টেনশন দেখি, আজকে আলোচনা এটা এসেছিল ন্যাচারাল রিসোর্স ন্যাশনালিজম, এখন আরেকটা সাপ্লাই চেইন নিয়ে আরেকটা বড় ধরনের টেনশন চলছে সারা পৃথিবীতে। মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন আপ করতে চাচ্ছে, কারণ ওখানে রিয়ার আর্থ ম্যাটেরিয়াল পাওয়া যায়। পাকিস্তানের রিলেশনশিপ ওপেন করছে, সেটা রিয়ার আর্থ। তার অর্থ হচ্ছে যে নতুন নতুন উপাদান তৈরি হচ্ছে, যে উপাদানগুলোর উপর আমরা সংশ্লিষ্ট না মোটেও, কিন্তু আমরা এফেক্টেড হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, কারণ আমরা তো ব্যবসা বাণিজ্য মাধ্যমেই তো আমরা চলি। তো কাজেই বাংলাদেশের ভবিষ্যতে আপনাকে অটোনমি অফ চয়েস অর ডিসিশন মেকিং আপনার লাগবে, ক্যালিব্রেটেড বাট প্রিন্সিপাল অবস্থা থেকে আপনাকে রিজিওনাল রিলেশনশিপটা বিল্ড আপ করতে হবে। এবং আমি যেটা বলছিলাম 3টা পয়েন্ট ধরে, একটা হচ্ছে যে কন্ট্রোল, ম্যানেজ অ্যান্ড পার্টনারশিপ। কন্ট্রোল হচ্ছে আমার অভ্যন্তরীণভাবে যার উপর আমার কন্ট্রোল আছে সে বিষয়গুলির প্রতি আমি এটাকে ইতিবাচকভাবে জিনিসগুলোকে তৈরি করবার জন্য আমাকে সক্রিয় হতে হবে। ম্যানেজ করা, রিজিওনাল টেনশন আছে তো এটা আমরা দেখি, কাজে আমার ইস্টে বলেন ওয়েস্টে বলেন রিজিওনাল টেনশন আছে, ওটাকে আপনার ম্যানেজ করতে হবে আমাকে। এবং এই ম্যানেজমেন্টে আমার যেটা প্রয়োজনীয় সেই স্ট্র্যাটেজি নিতে হবে। এর বাইরে যে টেনশন আছে ওইটার মধ্যে আমি কিছু করতে পারবো না। আমি করতে গেলে আমার পার্টনারশিপ করতে হবে, সেটা আপনি ইউএনের সাথে পার্টনারশিপ বলেন, চীনের সাথে পার্টনারশিপ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পার্টনারশিপ বলেন, আসিয়ানের সাথে বলেন, আপনি যার সাথে প্রয়োজন সেই পার্টনারশিপ দিয়ে টেনশনটাকে আমাকে ম্যানেজ করতে হবে অথবা পজিটিভ জায়গায় রাখতে হবে। তো কাজে বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ সরকারের জন্য আমার ধারণা আগের অভিজ্ঞতায় আমরা যেভাবে সরকার চালিয়েছি বা আগে যেভাবে আমরা নিজেদেরকে দেখতাম বা বাইরের সাথে এনগেজ করতাম, সেই ধারাগুলো কিন্তু পরিবর্তন হবে বলে মনে করি। এবং সেই ধারাটা, সেই পরিবর্তনটাকে ইতিবাচকভাবে বাংলাদেশের স্বার্থে কাজে লাগানোর জন্য রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার, চিন্তাভাবনা, গবেষণা, এটার প্রতি মনোযোগী হতে হবে। বাইরের পৃথিবীর সাথে এনগেজ হওয়ার জন্য হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ বলে যেটাকে বলা হয়ে থাকে, মার্কিন কনসেপ্ট, কিন্তু আমাদের এখানে আলোচনা এটা এসেছিল যে হোল অফ সোসাইটি, সকলকে নিয়ে কিভাবে আমরা একটা কাঠামো দাঁড় করাতে পারি, যে কাঠামোর ভিত্তিতে সরকার পরিবর্তন হলেও আমার জাতীয় স্বার্থের আলোকে অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক সেভাবে পরিবর্তন হয়তো হবে না, বা প্রয়োজনে সেটাকে আমরা কিভাবে চালিয়ে যেতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আগামী সরকারগুলোকে কাজ করতে হবে, এবং এই ঘূর্ণনের মধ্যেই আমাদেরকে বোঝা যাচ্ছে যে যারা নির্বাচিত হয়ে আসতে পারেন, যে করিডোরে যাদের নাম আলোচনা, যে দলগুলোর নাম আলোচনা আছে, তাদের ফরেন পলিসি বোঝা যাচ্ছে যে তারা কি করবেন বাংলাদেশের। বোঝা যাচ্ছে যদি বলি বিএনপি বা জামাত, তারা আসলে
তাদের ফরেন পলিসি আসলে তারা তাদের হয়তো পছন্দ থাকবে, কিন্তু এখনকার বৈশ্বিক পরিস্থিতি যদি আপনি বলেন এত বেশি ভোলেটাইল, এখানে আপনার চয়েস ইজ নট দ্য অনলি ফ্যাক্টর, হাউ দ্য other actors, regional actors behave, and then beyond region global actors behave. কারণ সাউথ এশিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের চয়েস ইজ ওয়ান কম্পোনেন্ট, দেয়ার আর আদার কম্পোনেন্টস। এই সবগুলো কম্পোনেন্টস যদি সমন্বিত না হয় তাহলে কিন্তু চ্যালেঞ্জ আমাদের জন্য বাড়বে। কাজে সেই জায়গায় আমরা যত বেশি ইন্টেলিজেন্ট হতে পারব, যত বেশি ইনক্লুসিভ হতে পারব, যত বেশি আমরা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আমাদের বাড়াতে পারব, ততই আমরা আমাদের স্বার্থকে সংরক্ষণ করতে পারব। আমার এটার পরে ক্লোজিং রিমার্কস এখানে হচ্ছে, আমার কাছে মনে হয় এগেন আমার কোনো এই একটা ব্যাপারে কোনো দ্বিমত নাই, যেটা সময় আছে, আচ্ছা ঠিক আছে তাহলে বলি। আমরা প্রথমেই আমি এখানে দেখব হচ্ছে যে আগে যেভাবে নির্বাচনে যে নির্বাচিত যে হয়েছিল সরকারিগুলো যে ছিল, স্পেশালি 2001 সাল থেকে 1991 থেকে 2001 পর্যন্ত, তাও আপনি বলবেন যে ওভারঅল এখানে তাও কিছু এখানে হয়তো মানুষের হয়তো বা আশা প্রত্যাশা কিছুটা হয়তো বা মিট করেছে বা এক্সপেকটেশন মিট করেছে। কিন্তু এখন যেটা আপনার তরুণ সম্প্রদায়ের মধ্যে এখন মনে করে যে নির্বাচনে গেলে হালুয়া রুটির সরকার। এখন এই যদি আপনার মনোভাব থাকে তাহলে আপনি কিন্তু প্রত্যাখ্যিত হতেই থাকবেন এবং আপনার কিন্তু আন্দোলন বা গণ অসন্তোষ বাড়তেই থাকবে এবং আপনার কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে কম্বাস্টেবল মেটেরিয়াল যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট আছে। আপনার এখানে উপাদান বাইরে তো আছে, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির সেটা সঠিকভাবে বলেছেন, ঘরের ভিতরেও আছে। আপনার যদি তরুণ সমাজের মধ্যে আপনার বেকারত্বের হার এখন বেড়ে গেছে, এখন সিঙ্গেল ডিজিটের পার হয়ে গেছে। ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসের মধ্যে মানে সর্বোচ্চ হচ্ছে যে আপনার বেকারত্বের হার। আপনার যত আপনার শিক্ষার হার বেশি হবে তত বেকারত্বের হার সম্ভাবনা বেশি হবে। আমি বলে দিলাম আপনাকে, আমি চাকরি না, আপনার চাকরি আপনার জন্য দরকার নেই, আপনাকে হচ্ছে যে আমি ব্যবসায়ী বানাবো, উদ্যোগপতি বানাবো। আরে আমার তো উদ্যোগপতি করার জন্য আমার টাকা লাগবে, এর মুখের কথা মুখে বললে তো আর হবে না। আমি এটা ট্রেনিং করলাম, উদ্যোগ করে আমার দেশের ব্যবসা তো এখানে স্থবির হয়ে পড়ে আছে। এবং তার সাথে সাথে আপনার অর্থনীতি তখনই আমি বলবো যে এখন আমাদের ইজ অন দ্য রাইট ট্র্যাক, যখন আমি বলবো যে আমরা IMF-এর সকল লোনগুলো আমরা রিপে করে দিচ্ছি। আমাদের এতকাল পর্যন্ত আমরা IMF-এর লোনে কোনোদিন ডিফল্ট করি না, আশা করি এবারও করব না। IMF-এর লোন রিপে করার জন্য যেটা সবচেয়ে দরকারি জিনিস, যে সরকারের ব্যয় সংকোচন করা এবং সরকারের আয় বাড়ানো, এটার সাথে তো আবার হচ্ছে আপনার জনগণের আবার অসন্তোষ বাড়াটা বেড়ে যাবে। আপনি যে এত বড় যে আমাদের এখন একটা ওভারসাইজ একটা পাবলিক সেক্টর হয়ে গেছে, এই যে এত বাড়তি যে সুবিধা দিয়েছে, আমি কোনোটাই আমি ব্লেম করছি না, কিন্তু আপনার সব জায়গায় কিন্তু IMF-এর যখন ব্যয় সংকোচন হয় বা আপনার স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি হয়, তখন কিন্তু আপনার সরকারি খরচগুলো, স্পেশালি সরকারি এখানে কর্মচারীগুলো যেখানে সুপারফ্লুয়াস হলো, এখানে কিন্তু আস্তে আস্তে দে লেট গো। কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু এই সরকারি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আমরা বাড়াচ্ছি, আমরা ওদের বেতন ভাতা বাড়িয়ে দিচ্ছি, কেন আমরা বিউরোক্রেসিকে আমরা এখানে আইসোলেট করতে পারবো, করার দরকার নাই। কিন্তু এগেন ইকোনমি বিগিনস ফার্স্ট অ্যাট হোম। তো সরকার সাধারণ মানুষের উপর চাপিয়ে দিবে, আপনি গ্যাসের বিল বাড়াবেন, পানির বিল বাড়াবেন, বিদ্যুতের বিল বাড়াবেন, আপনি মনে করবেন সাধারণ মানুষ, আপনি অন্তর্বর্তীকালীন সরকার হোক নির্বাচিত সরকার হোক, আপনি যখন লোন নিয়েছেন লোনটা রিপে করতে হবে এবং কেউ আপনাকে এসে বাঁচাবে না। চীনও পাকিস্তানকে বাঁচায় নাই, এখানে IMF-এর লোনের মধ্যে ওখানে পড়ে গেছে। হ্যাঁ, নতুন নতুন নেগোসিয়েশন করা হয়েছে এবং আপনি যখন লোন নিচ্ছেন কোনো একটা দেশ থেকে, চীন থেকে নিচ্ছেন, যুক্তরাষ্ট্রের লোনের এখানে ব্যবসায়ীতেই নাই, কিন্তু আপনি চীন থেকে নিচ্ছেন বা আপনি যদি IMF থেকে নেন বা আপনি সৌদি আরবিয়া কাতার থেকে নেন, তাহলে কিন্তু লোন নিলে কিন্তু যার কাছে আপনি ঋণ নিচ্ছেন তার কিন্তু আপনার পলিসির উপর কিন্তু ইনফ্লুয়েন্স বাড়তে থাকবে। আপনি যদি চীন থেকে যদি আপনি প্লেনগুলো নেন, তাহলে আপনার মাথার মধ্যে কিন্তু আপনি এখানে চিন্তা করতে হবে যে যুক্তরাষ্ট্রের স্যাংশনসের খেলার মধ্যে আমি পড়তে পারি। এবং পাকিস্তান যেভাবে ডেফটলি ম্যানেজ করছে, যে এখন কিন্তু পাকিস্তানের কূটনীতি আমাকে এটা প্রশংসা করতেই হয়, যেভাবে ওরা হচ্ছে যে ইন্ডিয়ান ন্যারেটিভটাকে, ওরা আগে যে ছিল ইন্ডিয়ার যে একটা স্ট্র্যাঙ্গেল হোল ছিল ওয়াশিংটন দিয়ে, ওটাকে চ্যালেঞ্জ করে যেভাবে ট্রাম্পের সাথে সাময়িকভাবে হলো যে ওদের একটা ওরা যে একটা উষ্ণতা সৃষ্টি করেছে, আমি বলছি সাময়িক, কেন ভারতের জন্য হচ্ছে ভারত খুব বড় একটি দেশ, যুক্তরাষ্ট্র অনলি সুপার পাওয়ার ইন টাউন, সো ওদের মধ্যে ইভেনচুয়ালি একটা প্রশ্ন হবে। কিন্তু মাঝখানে পাকিস্তান কিন্তু খুব অ্যাড্রয়েটলি বালুচিস্তানে
গোয়াদার পোর্ট দিয়ে দিচ্ছে চীনকে, আবার একটু একদম ওর কাছে অ্যারেবিয়ান সিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে মাইনিং অপরচুনিটিস দিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দরকার হচ্ছে রেয়ার আর্থ মেটালস, আসিম মনি ব্রিফ কেসে করে এখানে হচ্ছে যে আপনার এখানে ট্রাম্পের কাছে নিয়ে গেছে। ট্রাম্প চাটুকারিতা পছন্দ করে, খোদ যুক্তরাজ্যের এখানে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার চাটুকারিতা করছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমার কাছে শুনতে খারাপ লাগবে, বাট এটা ঠিক। চীন একটা হচ্ছে যে এখন হচ্ছে যে নেক্সট ইমার্জিং ইকোনমি, নেক্সট ইমার্জিং সুপার পাওয়ার, কিন্তু চীন এবং চীনের গড় আয় এবং যুক্তরাষ্ট্রের গড় আয়ের মধ্যে 50% এখনও ফারাক আছে, এবং চীনে এখন হচ্ছে এজিং পপুলেশন। তো অনেকগুলো জিনিস কিন্তু আনসার্টেন আছে। এবং জাপানে যেটা উনি কথা বললেন, জাপানের প্রথম যে মহিলা প্রধানমন্ত্রী হলেন, উনি কিন্তু নিজেকে বলা হয়, নিজেকে মডেল করেছেন মার্গারেট থ্যাচারের নামে, এবং হচ্ছে শি ইজ আলট্রা কনজারভেটিভ। ইয়াসুকুনি শ্রাইন যেখানে জাপানের যেখানে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেসব সামরিক এখানে কর্মকর্তা বা সেনা সৈনিকরা যারা নিহত হয়েছে, সোলজাররা, ওখানে গিয়ে কিন্তু হচ্ছে যখন আপনি যান ওখানে, তার মানে হচ্ছে যে আপনি চীনের এগেন্স্ট একটা মেসেজ দিচ্ছেন। তো আপনি দেখতে পারেন যে জাপান হয়তো বা তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি দিনে চীনের এগেন্স্ট একটা হার্ড লাইনে আসবে, তখন সাউথ কোরিয়া কীভাবে করবে? আমরা তো এভাবে ইনফ্লুয়েন্স হবো। এবং সব কিছুর জন্যে আপনার দরকার হচ্ছে ইনক্লুসিভ ন্যাশনাল পলিসি। আমরা মুখে আমরা ইসলামের অনেক ভালো কথা বলি, নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভালো কথা বলি, কিন্তু মক্কা বিজয়ের পর উনার সবচেয়ে যে উনার যে কট্টর যে শত্রু ছিলেন তাদেরকে কিন্তু উনি কিন্তু ওরা যখন বলেছে আমি ইসলামে আমি এখানে বিশ্বাস করি, হযরত ওমরের মতো যারা এখানে খুব ওনার ঘনিষ্ঠ সাহাবী ওরা বলছে আপনি ওরা তো আন্তরিকভাবে না, কিন্তু না আমি এতেই বিশ্বাস করি। এবং দেখা গেছে ইসলামের ইতিহাসে যখন আরবদের এখানে সাম্রাজ্য এখানে এক্সপ্যান্ড করলো, এই যারা আগে নবীজি আগে শত্রুতা করেছে ইসলামের আগে, তারাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ওখানে সাকসেসফুল জেনারেলস আছে। আমির বিন নাস, খালেদ বিন ওয়ালিদ, তারপর ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান। তার মানে এটা কি? স্টেটসম্যানশিপের দরকার আছে। আপনি কি শুধু নিজের জন্য আপনি ক্ষমতায় আসতে চান? রাজনীতিও না, আপনি ক্ষমতায় আসতে চান, আমি কি আপনার নিজের পরিবারের জন্য আনতে চান, নাকি আপনি হচ্ছে আপনার দেশের জন্য করতে চান? এইটা যদি রাজনীতিবিদরা যদি এইটার যদি দৃষ্টান্ত যদি সঠিকভাবে না দিতে পারে, তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক রাজনীতির উপর বাংলাদেশে আপামর জনগণের কিন্তু আশা এবং বিশ্বাস কমে যাবে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, খুব ছোট্ট করে। আমি আবারও প্রফেসর আব্বাসির কথার সুর ধরে বলবো যে উই আর মেকিং এ ট্রানজিশন, আমরা একটা ট্রানজিশন করছি, এবং এই ট্রানজিশনটা কিন্তু শুধু রাজনৈতিক ট্রানজিশন না, এটা অর্থনৈতিক ট্রানজিশনও এর মধ্যে ইনভলভ। কারণ তরুণ প্রজন্ম কিন্তু বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। সো দে ওয়ান্ট ইকুইটি, দে ওয়ান্ট অ্যাকাউন্টেবিলিটি, দে ওয়ান্ট ট্রান্সপারেন্সি। তো কাজেই এগুলো কিন্তু মনে রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওরা কিন্তু বৈষম্য মানে তাদের জীবন জীবিকার জন্যই তো রাস্তায় নেমেছিল, ইনিশিয়ালি তো তাই ছিল। তো কাজেই সেটাও কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং এগুলি করতে গেলে অভ্যন্তরীণভাবে আমাকে যেমন নতুন চিন্তা, নতুন পদ্ধতি আমার গ্রহণ করতে হবে, যে যার ডিভিডেন্ড ইমিডিয়েটলি জনগণের সামনে প্রতিভাত হবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে আমরা কখনোই এই কাজটা এককভাবে সম্পন্ন করতে পারবো না উইদাউট দ্য হোল হার্টেড সাপোর্ট অফ আওয়ার পার্টনার্স। এবং সেই জন্যে পার্টনার ম্যানেজমেন্টের জন্য আমার কূটনীতির মতো একটা বিষয়কে যথেষ্ট যত্নের সাথে যথেষ্ট মনোযোগ দিয়ে পরিচালনা করতে হবে বলেই আমি মনে করি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং হুমায়ুন কবির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক আমার অতিথি বারবারই বলছিলেন যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি, এই ট্রানজিশনটা যেন খুব স্মুথ হয় সেটাই এখন একমাত্র লক্ষ্য। অনেক বিষয় নিয়ে তারা কথা বলেছেন, নির্বাচনের পরে চ্যালেঞ্জ দেখছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা আছে, নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে নির্বাচনটা ভালো করবার জন্য সেই চ্যালেঞ্জগুলো কতটা অ্যাড্রেস করা হচ্ছে সেগুলো নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন। রাজনৈতিক দলগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। সব মিলিয়ে যে মূল কথা, আমরা একটা নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব সেটা ফেব্রুয়ারিতে হবে, কিন্তু ফেব্রুয়ারির পরে যেন সেটা অন্য কোনো মাসে গিয়ে না গড়ায়, সেটা আমাদের একটা চাওয়া। আর নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হয়, শান্তিপূর্ণ নির্বাচন হয়, এবং সেটা নিশ্চিত করে এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং প্রধান চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।